আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমার সম্পর্কে আগের দিন ডিসকাস করেছি। তো আজকে আমরা ডিসকাস করব যে একটা ট্রান্সফরমারের নেম প্লেট, তার মধ্যে কি কি ধরনের ডেটা মেনশন করা থাকে। এখানে একটা ট্রান্সফরমারের নেম প্লেট দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে আমরা স্পেসিফিকেশনস অফ ট্রান্সফরমার গুলো একটু দেখব। তো এখানে এই যে নেম প্লেট আছে, এই নেম প্লেট থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি দেখো। এখান থেকে পাচ্ছি আমরা ট্রান্সফরমার স্পেসিফিকেশন রেফারেন্স অ্যাজ পার আইএস 2026-1977। একটা স্ট্যান্ডার্ড আইএস থাকে যে অনুযায়ী ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করা হয়। সেই আইএসটা হচ্ছে আইএস 2026 অফ দ্য ইয়ার 1977। এটা হলো একটা কমপ্লিটলি সেলফ প্রোটেক্টেড সিল্ড টাইপ ট্রান্সফরমার। ট্রান্সফরমারটার যে সমস্ত ওয়াইন্ডিং সমস্ত কিছু সিল্ড কন্ডিশনে আছে বা একটা ট্যাঙ্কের মধ্যে আছে। কেভিএ রেটিং 100, ভোল্টেজ অ্যাট নো লোড, অর্থাৎ যখন কোনো লোড অ্যাপ্লাই করা হবে না তখন হাই ভোল্টেজ সাইডে 11,000 ভোল্টেজ অ্যাপ্লাই করলে 11,000 ভোল্ট অ্যাপ্লাই করলে এলভি সাইডে 433 ভোল্ট ইন্ডিউসড হবে। অ্যাম্পিয়ার কত যখন ফুল লোড কন্ডিশনে চলবে তখন ম্যাক্সিমাম লোড এতে করছে, সেই অবস্থাতে হাই ভোল্টেজ সাইডের যে ওয়াইন্ডিংস আছে তার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, সেটা হচ্ছে 5.25 অ্যাম্পিয়ার। আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্ট ফ্লো করছে 133.3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3-phase ট্রান্সফরমার। নাম্বার অফ ফেজেস ইন দ্য হাই ভোল্টেজ সাইড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য লো ভোল্টেজ সাইড 3 and 3, মানে 3-phase ট্রান্সফরমার। টাইপ অফ কুলিং ONAN, মানে হচ্ছে অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। এখানে এর যে অয়েল আছে এবং যেটা এয়ার, যেটার জন্য এটা ঠান্ডা হয়, সেগুলো সমস্ত কিছু ন্যাচারালি ফ্লো করে। কোনো কিছুকে এক্সটার্নাল বাইরে থেকে কোনো মেথড ফলো করে ফ্লো করানো হয় না, নিজের থেকেই ঠান্ডা হয়। অয়েল নিজের থেকেই সার্কুলেটেড হয়, এয়ারও নিজের থেকেই ফ্লো করে। ফ্রিকোয়েন্সি 50 হার্জ। ইম্পিডেন্স ভোল্টেজ পার্সেন্টেজ 4.5। ইম্পিডেন্স ভোল্টেজ পার্সেন্টেজ 4.5। এই যে ইম্পিডেন্স ভোল্টেজ, এটা কিসের ইম্পিডেন্স? এটা হচ্ছে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস গুলো আছে তাদের যে রেজিস্ট্যান্স এবং যে রিঅ্যাক্টেন্স, তারা মিলে যে ইম্পিডেন্সটা ফর্ম করে, সেইটা হচ্ছে 4.5%। ঠিক আছে। ভেক্টর গ্রুপ, ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ হলো DYN11। এটা ওয়েট অফ দ্য কোর, এটা একটা 100 কেভিএ ট্রান্সফরমার। এর কোরের ওজন, যেটা কোর পার্ট, যেটা আয়রন পার্ট বলা চলে, CRGO দ্বারা তৈরি, সেইটার ওজন হচ্ছে কত? 260 কেজি। আর ওয়েট অফ দ্য ওয়াইন্ডিংস কত? ওয়েট অফ দ্য ওয়াইন্ডিংস হচ্ছে 72 কেজি। মানে এখানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, তিনটে ফেজের সবগুলো ওয়াইন্ডিং মিলিয়ে 72 কেজি ওজন হচ্ছে। ওয়েট অফ দ্য অয়েল, অয়েলের ওজন কত আছে এতে? 195 কেজি অয়েল আছে। আর অয়েল ইন লিটার্স, মানে ওই কেজিতে যে ওজনটা আছে ওকে অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত লিটার এখানে আছে সেটার মানটা পেয়ে যাব। ঠিক আছে। এবং টোটাল ওয়েট কত হচ্ছে? টোটাল ওয়েট হচ্ছে 770 কেজি। এইরকম স্পেসিফিকেশন বলে দেওয়া আছে। এবং গ্যারেন্টেড ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ ইন দ্য অয়েল অর ওয়াইন্ডিং, ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ কত অ্যালাউ করা যেতে পারে? এবার সেইটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম অয়েল টেম্পারেচারের রাইজ অ্যালাউ করা যেতে পারে। আর ওয়াইন্ডিং টেম্পারেচার ম্যাক্সিমাম রাইজ অ্যালাউ করা যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যা আছে তার থেকে অতিরিক্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে 35 ডিগ্রি এবং 40 ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে। ঠিক আছে। এবার দেখতে হবে এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা এটা কত ডিগ্রি সেলসিয়াসে রেসপেক্টে করেছে, সেটা এদের নেম প্লেট থেকে জানা যাচ্ছে না। সেটা এদের ম্যানুফ্যাকচারারের যে ডেটা শিট, সেখান থেকে এটা সংগ্রহ করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট ধরে এটা করা হয়েছে। সেই অনুযায়ী 35 ডিগ্রি এবং 40 ডিগ্রি। এখন যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা যে টেম্পারেচার এটা মেনশন করেছে তার থেকে বেশি হয়, তাহলে কিন্তু 35 আর 40 ডিগ্রি অ্যালাউ করা যাবে না, তার থেকে কম অ্যালাউ করতে হবে। আর এখানে আছে একটা ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2013 এবং মেকার্স সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার, যে কোম্পানি এটা ম্যানুফ্যাকচার করেছে তাদের সিরিয়াল নাম্বার এখানে মেনশন করা আছে। তো এটাই বলা হচ্ছে যে এখানে কি কি ধরনের স্পেসিফিকেশনস আছে, এরকম ভাবে একটা ট্রান্সফরমারের নেম প্লেটে স্পেসিফাই করা থাকে।
ঠিক আছে, ট্রান্সফরমারের নেম প্লেট থেকে ট্রান্সফরমারের যাবতীয় তথ্য জানতে পারা যায় এইভাবে। এবার ট্রান্সফরমারের ম্যাগনেটিক সার্কিট বলতে কি বোঝায়? একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যেরকম এখানে পিকচারে দেখতে পাওয়া যাচ্ছে, একটা কোর টাইপ ট্রান্সফরমার আছে আর একটা সেল টাইপ ট্রান্সফরমার আছে। তো সেখানে ম্যাগনেটিক সার্কিট বলতে কোনটাকে বোঝায়? তো ধরো একটা কোর টাইপ ট্রান্সফরমার, আমি আগেই বলেছি যে কোর টাইপ ট্রান্সফরমার তার যে লিম্বস গুলো থাকে, এটা একটা লিম্ব আর এদিকের একটা লিম্ব, লিম্ব গুলোর উপরে ওয়াইন্ডিংস গুলো রাখা থাকে। কোরের কাছাকাছি থাকে লো ভোল্টেজ ওয়াইন্ডিংস এবং কোর থেকে দূরে থাকে হাই ভোল্টেজ ওয়াইন্ডিংস। এই লিম্বের উপরেও যেরকম সেরকম এই লিম্বের উপরেও একই ব্যাপার। এখন এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে দেখো, এখানে একটা ডটেড লাইন দিয়ে ফ্লাক্সের ডাইরেকশনটাকে বোঝানো হয়েছে। এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছ রেড কালারের এবং তীর চিহ্ন দেওয়া আছে, এই রকম ডাইরেকশনে যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা ফ্লো করছে। তো একটা জিনিস দেখো, এখানে যে ফ্লাক্সটা এই দিকের যে লিম্ব, সেখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটাই কিন্তু কোরের যে উপরের অংশ অর্থাৎ যেটা ইয়ক পার্ট বলা হয়, ইয়কের মধ্যে দিয়ে ফ্লো করছে, তারপরে হচ্ছে এই দিকের লিম্বে চলে আসছে এবং সেখান দিয়েও সেই সমস্ত ফ্লাক্সটা ফ্লো করে আবার নিচের দিকের যে ইয়ক সেখান দিয়ে এইখানে আবার রিটার্ন করে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোর টাইপ যে কনস্ট্রাকশন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেখানে প্রত্যেকটি যে অংশ, প্রত্যেকটি যে লিম্ব, তার উপরে কিন্তু সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফ্লো করছে, ফ্লাক্সের পরিমাণটা সব জায়গাতেই সমান হচ্ছে। এবার যখন এটা একটা সেল টাইপ ট্রান্সফরমার হবে, সেল টাইপ কনস্ট্রাকশন হবে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে সেল টাইপ ট্রান্সফরমারের লিঙ্ক কটা থাকবে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হলেও তাতে লিঙ্ক থাকবে কিন্তু তিনটে। এটা একটা লিঙ্ক আর এটা একটা লিঙ্ক। তো লিম্বের মধ্যবর্তী যে দুটো লিম্বের মধ্যবর্তী যে অংশ, সেই অংশটাকে কি বলা হয়? সেই অংশটাকে বলা হয় আমাদের উইন্ডো। সেই উইন্ডো পোর্শনে ওয়াইন্ডিংস গুলোকে প্লেস করা থাকে। এখানে এরকম ভাবে দেখানো হয়েছে। তো অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম, যে একটা হাই ভোল্টেজ এবং তার উপরে র্যাপ আপ করে উপরে লো ভোল্টেজ এবং নিচে লো ভোল্টেজ থাকে, এরকম ভাবে থাকছে। তো যাই হোক, এই যে উইন্ডো পোর্শন, দুটো উইন্ডো এখানে আছে, এই একটা উইন্ডো আর এই দিকের একটা উইন্ডো, এই যে দুটো উইন্ডো পোর্শন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ওয়াইন্ডিংস গুলোকে রাখা থাকে। তো এখানে যেটা ফ্লাক্স তৈরি হচ্ছে, সেন্ট্রাল লিঙ্ক কোনটা? মাঝের যে লিঙ্কটা আছে, মাঝের যে লিঙ্কটা আছে এটা হচ্ছে সেন্ট্রাল লিঙ্ক। আর এই দিকের যে দুটো লিঙ্ক, এইটা বাঁ দিকের এবং এটা হচ্ছে ডান দিকের, এই যে দুটো লিঙ্ক এটা হচ্ছে সাইড লিঙ্কস। এখন মাঝখানের যে সেন্ট্রাল লিঙ্ক, সেখানে টোটাল যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটার অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ফাই, সেটাকে ফাই দ্বারা ডিনোট করা হয়েছে। এখন এই ফ্লাক্সটা, এই ডটেড লাইন দেখতে পাচ্ছ, এই পর্যন্ত আসছে এবং তারপরে ওটা দুটো সাইডে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ডান দিকের লিম্বের এই দিক দিয়ে ফ্লো করছে এবং আরেকটা হচ্ছে এই বাঁ দিকের লিম্বের পোর্শন দিয়ে ফ্লো করে রিটার্ন করছে। তাহলে আমরা বলতে পারি যে মিডিল যে পোর্শন, সেইখানে টোটাল ফ্লাক্স আছে ফাই, আর যে দুটো সাইডের লিম্ব আছে, এখন এই টোটাল ফ্লাক্সটা তো দুদিকে ভেঙে যাচ্ছে, কিছুটা ডান দিকে আসছে কিছুটা বাঁ দিকে আসছে। তার মানে প্রত্যেকটা যে সাইড লিম্ব, সেখানে ফ্লাক্সের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 5/2 আর এখানেও ফ্লাক্সের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 5/2। তো এরকম ভাবে একটা সিঙ্গেল ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাগনেটিক সার্কিটটা কমপ্লিটেড হয়। ঠিক আছে, এবার থ্রি ফেজ ট্রান্সফরমারের ম্যাগনেটিক সার্কিট কেমন হয়? থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাগনেটিক সার্কিটটা আমরা দেখে নেব। এটা হচ্ছে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার উইথ কোর টাইপ কনস্ট্রাকশন। কোর টাইপ কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিরকম থাকে, এখানে হচ্ছে ধরো তিনটে লিম্ব আছে, এই একটা বাঁ দিকের লিম্ব, এটা হচ্ছে মিডিল পোর্শনের একটা লিম্ব, আর এটা হলো একটা ডান দিকের লিম্ব। তিনটে লিম্ব আছে, আর এটা তো একটা কোর টাইপ কনস্ট্রাকশন। কোর টাইপ কনস্ট্রাকশন মানেই হচ্ছে যে প্রত্যেকটি লিম্বের ওপরে ওয়াইন্ডিং গুলোকে প্লেস করতে হবে। তাহলে এই যে বাঁ দিকের যে লিম্বটা আছে তার উপরে দুটো ওয়াইন্ডিংস, এইদিকে লো ভোল্টেজ আর এদিকেও লো ভোল্টেজ, এবং তারপরে দূরে আছে হাই ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ এটাও হাই ভোল্টেজ। একইভাবে সেন্ট্রাল যে লিঙ্ক মাঝখানে, সেটাকে উপরেও দেখতে পাচ্ছ একটা লো ভোল্টেজ প্রথমে এইদিকে এবং এইদিকে, তার উপরে হচ্ছে এইখানেও হাই ভোল্টেজ আর এটাও একটা হাই ভোল্টেজ। অন্যদিকে এখানেও 3 নম্বর যে লিঙ্কটা আছে সেখানে হচ্ছে প্রথমে লো ভোল্টেজ বাঁদিকে এবং ডান দিকে, এবং তার উপরে হচ্ছে হাই ভোল্টেজ বাঁদিকে এবং ডান দিকে। তো এখানে তিনটে লিম্বের ওপরে তিনটে ফেজের কন্ডাক্টরগুলোকে র্যাপ করা হয়েছে। বাঁদিকের যে ফেজ সেটা হচ্ছে রেড ফেজ, মাঝের যে ফেজ সেটা হচ্ছে ইয়েলো ফেজ, আর ডান দিকের যে ফেজ সেটা হচ্ছে ব্লু ফেজ।
ঠিক আছে, এখানে যে ফ্লাক্স তৈরি হচ্ছে দেখো এখানেও কিন্তু প্রত্যেকটি লিম্বের ওপরে কিন্তু সমান ফ্লাক্স যাচ্ছে। এখানে যে রেড ফেজের যে ফ্লাক্স সেটা হচ্ছে ফাই আর, সেটা হচ্ছে এই লিম্বের ওপরে তৈরি হচ্ছে, এবং মাঝখানের যে লিম্বসটা আছে সেটা হচ্ছে ইয়েলো ফেজ। ইয়েলো ফেজের ওপরে ফ্লাক্স যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফাই ওয়াই, এটা ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে দেখানো হয়েছে ফাই ওয়াই। আর এই যে আমার ডান দিকের যে ফেজ সেটাতে ফ্লাক্স তৈরি হয়েছে কত ফাই বি, সেটাও ডাউনওয়ার্ডস অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তার মানে প্রত্যেকটা যে লিম্ব, প্রত্যেকটা লিম্বের ওপরে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফ্লো করছে। এই যে ফাই ওয়াই, ফাই বি এবং ফাই আর এরা তৈরি হচ্ছে তো কারেন্টের জন্য। এই ওয়াইন্ডিং গুলোতে যে কারেন্ট আছে সেই কারেন্টের জন্য এই ফ্লাক্সটা তৈরি হচ্ছে। এখন এই কারেন্ট গুলোকে সেম যদি রাখা হয়, যেটা জেনারেলি ট্রান্সফরমার ব্যালেন্সড থাকে এবং কারেন্ট গুলো সেমই থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা লিম্বের ওপরে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্সই তৈরি হবে। এবং এই যে ফ্লাক্স গুলো, কারেন্ট গুলো যেরকম প্রত্যেকটা ফেজের 120 ডিগ্রি ফেজ অ্যাপার্ট থাকে, এখানেও দেখতে পাচ্ছ রেড ফেজের যে ফ্লাক্স সেটা উপরের দিকে, ইয়েলো ফেজের যে ফ্লাক্স সেটা 120 ডিগ্রি ল্যাগ করে আছে, এবং যেটা ব্লু ফেজের ফ্লাক্স সেটা 120 ডিগ্রি লিড করে আছে। ঠিক আছে, তো এইরকম ভাবে আমাদের দেখানো হয় একটা কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এরকম থাকে থ্রি ফেজ কোড টাইপ। আর যেটা থ্রি ফেজ সেল টাইপ ট্রান্সফরমার, তার ক্ষেত্রে কি রকম বলা হয়েছিল ম্যাগনেটিক সার্কিট কিভাবে কমপ্লিটেড হবে, এখানে এই একটা কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, এটা হলো থ্রি ফেজ সেল টাইপ ট্রান্সফরমারের। এখানে এই যে বাইরের আউটার রেক্ট্যাঙ্গুলার শেপের দেখতে পাচ্ছ, এটা হলো একদম বাইরের বর্ডারটা। এখন এখানে দুটো, এই দিকের একটা লিম্ব আছে, মাঝখানে একটা সেন্ট্রাল লিম্ব আছে, আর একটা ডান দিকে আর একটা লিম্ব আছে। এখন যেটা হচ্ছে এইখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে এই ওয়াইন্ডিংস গুলো যেখানে আছে সেটা কোথায় থাকে, ওয়াইন্ডিংস গুলো হচ্ছে সবসময় উইন্ডোর মধ্যে প্লেস করা থাকে। সেল টাইপ কনস্ট্রাকশনে সবসময় উইন্ডো যেগুলো আছে, এই একটা উইন্ডো, এই আর একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এইটা একটা উইন্ডো, এইটা হচ্ছে আর একটা উইন্ডো, এবং এইদিকে আর একটা উইন্ডো, এই উইন্ডো গুলোতে আমাদের কন্ডাক্টার্স বা যে ওয়াইন্ডিংস সেগুলোকে প্লেস করা থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে যে কন্ডাক্টার্স গুলো আছে, এইখানে যেটা দেখো হ্যাচ করা আছে, এটা হচ্ছে আমার হাই ভোল্টেজ কন্ডাক্টার্স বা হাই ভোল্টেজ ওয়াইন্ডিংস, এবং উপরে আছে উপরের দিকে এটা লো ভোল্টেজ, এবং নিচেও কিছুটা লো ভোল্টেজ আছে। এরকম ভাবে প্রত্যেকটা যে আমাদের উইন্ডো সেখানে কন্ডাক্টার গুলোকে প্লেস করা হয়েছে। তো সাপোজ এই যে অংশটা এটা হচ্ছে আমাদের রেড ফেজের জন্য, এই যে অংশটা এটা হচ্ছে সাপোজ ইয়েলো ফেজের জন্য, এবং নিচের অংশটা এটা হচ্ছে আমাদের ব্লু ফেজের জন্য। এখন এখানে একটা জিনিস দেখার আছে যে এখানে কিন্তু প্রত্যেকটা যে আমাদের লিম্ব সেখানে বা সেন্ট্রাল লিম্বের যদি ভালো করে দেখো যে ওয়াইন্ডিংস গুলোর জন্য যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটার ডাইরেকশনটা কিন্তু রেড এবং ব্লুর জন্য একই দিকে আছে, কিন্তু মাঝের যে লিম্ব, মাঝের যে অংশটা ইয়েলো ফেজের জন্য যেটা আছে সেটার কিন্তু ফ্লাক্সের ডাইরেকশনটা আলাদা। মানে এই যে কন্ডাক্টার্স গুলো এখানে থাকবে রেড ফেজ এবং ব্লু ফেজ, তাদের যে কন্ডাক্টার্স তাদের ওরিয়েন্টেশনটা যেমন হবে, ইয়েলো ফেজের কন্ডাক্টরের ওরিয়েন্টেশন কিন্তু আলাদা রকমের হবে সেল টাইপ কনস্ট্রাকশনের ক্ষেত্রে। মানে কন্ডাক্টরের টার্নটা উল্টো হবে। এর জন্য ফ্লাক্স যদি উপরের দিকে তৈরি করতে হয় রেড ফেজের জন্য, এবং ব্লু ফেজের জন্য যদি উপরের দিকে তৈরি হয়, ইয়েলো ফেজের জন্য কিন্তু নিচের দিকে তৈরি হচ্ছে। এটা কেন করছে? এটা করার কারণ হচ্ছে, আমরা যদি এটার ডায়াগ্রামটাকে একটু ভালো করে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড ফেজের যে ওয়াইন্ডিং সেখানে একটা ফ্লাক্স উপরের দিকে তৈরি হচ্ছে, ব্লু ফেজের জন্য যে ফ্লাক্স সেটা আমার উপরের দিকে তৈরি হচ্ছে, এইটাও উপরের দিকে তৈরি হচ্ছে, কিন্তু ইয়েলো ফেজের যে ফ্লাক্স সেটা কিন্তু ডাউনওয়ার্ডস তৈরি হচ্ছে। মানে ওয়াইন্ডিং এর ওরিয়েন্টেশনটা এমন রাখতে হবে যাতে ইয়েলো ফেজের ফ্লাক্সটা কিন্তু নিচের দিকে ফ্লাক্স তৈরি করে, ইয়েলো ফেজের যে ওয়াইন্ডিং সেটার জন্য যে ফ্লাক্স তৈরি হবে সেটা যেন নিচের দিকে হয়, মানে অপোজিট হয়। রেড ফেজ আর ইয়েলো ফেজ, ব্লু ফেজে যা হবে মাঝের ফেজটাই যেন তার অপোজিট হয়। এর কারণ হচ্ছে আমরা এরকম দেখতে পাচ্ছি এখানে রেড ফেজের জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে, আমরা সাপোজ এর নাম দিচ্ছি কত, রেড ফেজের ফ্লাক্সের নাম এটা, এটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের ফাই আর, এটা হচ্ছে রেড ফেজ, তো তার জন্য এটাকে বলা হচ্ছে ফাই আর।
এখন এই যে ফাই আরটা তৈরি হচ্ছে, এই ফাই আরটা তো পুরোটাই একটা দিকে ফ্লো করছে না, ফাই আরটা ভেঙে যাচ্ছে, কিছুটা ফাই আরের অংশ এইদিকে যাচ্ছে, দিয়ে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে আবার এখানে রিটার্ন ব্যাক করছে। আর কিছুটা অংশ ফাই আরের কি হচ্ছে, সেটা এই দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, কিছুটা অংশ বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে গিয়ে এই দিক দিয়ে ফ্লো করছে, নিচের দিকে এখানে ফ্লো করলো এবং তারপরে এসে আবার এখানে রিটার্ন ব্যাক করবে। তার মানে কিছুটা অংশ বাঁ দিকে, কিছুটা অংশ ডান দিক দিয়ে ফ্লো করলো ফাই আরের। একইভাবে যদি আমরা ফাই বিটার দেখি, ফাই বি এখানে কত, ব্লু ফেজের ফ্লাক্স, সেটাও এখানে টোটাল ফ্লাক্সটা আমরা ফাই বি বলেছি, তাহলে এই ফাই বিটারও কিছুটা অর্ধেক অংশ, ফাই বি বাই 2 পরিমাণ অংশ কোন দিকে যাবে, ফাই বি বাই 2 পরিমাণ অংশ এই দিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এই রাস্তা দিয়ে পাথ কমপ্লিট করবে। আর কিছুটা অংশ ফাই বি বাই 2 বাকি যে অংশটা আছে সেটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে পাথটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে এই যে সাইড লিম্বস গুলো আছে, এখানে কত হলো, এখানে হলো ফাই বি বাই 2, আর এখানেও কত হলো, এখানেও হলো আমার ফাই বি বাই 2, এখানেও ফাই বি বাই 2 হলো। একইভাবে মাঝের যেটা উপরে যেটা হয়েছিল, এখানে কত হয়েছে, এখানেও ফাই আর বাই 2 হয়েছে, ফাই আর বাই 2, অ্যাজ ওয়েল অ্যাজ এইদিকেও যেটা হয়েছে সেটা হচ্ছে ফাই আর বাই 2 পরিমাণ ফ্লাক্স হচ্ছে। ঠিক আছে, এখন যেটা মাঝের যে ফেজটা, যেটা ইয়েলো ফেজ, তার জন্য যে ফ্লাক্সটা সেটাকে আমরা উল্টো দিকে ইন্টেনশনালি রেখেছি। উল্টো দিকে রাখার ফলে কি হচ্ছে, এখান দিয়ে যে ফ্লাক্সটা সেটা কোন দিকে যাবে, সেটার ডাইরেকশন কোন দিকে হবে, এই দিক দিয়ে হবে, এই দিক দিয়ে গিয়ে সেটা উপর দিকে যাবে, উপর দিকে গিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে রিটার্ন ব্যাক করবে। মানে ফাই ওয়াই এখানে ছিল, তার অর্ধেক পরিমাণ অংশ অর্থাৎ ফাই ওয়াই বাই 2 এই পরিমাণ অংশটা এই দিকে ফ্লো করলো, আর বাকি ফাই ওয়াই পরিমাণ অংশ কোন দিকে যাবে, সেটা এই দিক দিয়ে আসবে, সরি ডাইরেকশনটা এরকম হবে, ফাই ওয়াই নিচের দিকে আসছিল, তাহলে ফাই ওয়াই এর কিছুটা অংশ এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এইভাবে যেতে যেতে এইভাবে যেতে যেতে সেটা এই দিক দিয়ে পাথ কমপ্লিট করবে এবং সেটা আবার এখানে রিটার্ন ব্যাক করবে, পাথটা এইভাবে কমপ্লিট হবে। তাহলে এইখানেও যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাও হলো ফাই ওয়াই বাই 2। এখন আমরা ফাই আর, ফাই ওয়াই এবং ফাই বি এদের প্রত্যেকের মানটাকে আমরা সমান ধরে নিতে পারি। আমরা ধরে নিতে পারি যে ফাই আর তার যা মান ম্যাগনিটিউড সেইটা সমান হচ্ছে ফাই ওয়াই, অর্থাৎ ইয়েলো ফেজের যে ফ্লাক্স তার ম্যাগনিটিউড সমান আমরা ধরে নিতে পারি ব্লু ফেজের যে ফ্লাক্স অর্থাৎ ফাই বি তার ম্যাগনিটিউড। আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে সেম। এখন যদি আমরা দেখি যে এই অংশটা, এইখানে রেড ফেজের যে ফ্লাক্স সেটার ডাইরেকশন কোন দিকে ছিল, রেড ফেজের ফ্লাক্সের ডাইরেকশন এইরকম হচ্ছিল, এইরকম হচ্ছিল, তারপরে এইরকম হচ্ছিল, এইটা ছিল রেড ফেজের ফ্লাক্সের ডাইরেকশন, এটা এই দিকে হচ্ছিল। আর ইয়েলো ফেজের ফ্লাক্সের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে, ইয়েলো ফেজের ফ্লাক্সের ডাইরেকশনটা হচ্ছে আমাদের, ইয়েলো ফেজের ফ্লাক্সের ডাইরেকশনটা এটা এই দিকে হচ্ছিল, এটা উপরের দিকে হচ্ছে এবং এই এইটা হচ্ছে উপরের দিকে এবং এটা হচ্ছে এই দিকে। তো এইভাবে ইয়েলো ফেজের ফ্লাক্সটা পাথটাকে কমপ্লিট করছে। ঠিক আছে, এখন যদি আমরা এর ফেজার ডায়াগ্রামটা দেখি তাহলে এই যে অংশটা, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশ, এই অংশ, সিমিলারলি এই অংশ, এই জায়গাগুলোতে আমাদের ফ্লাক্সের মানটা কিরকম হচ্ছে। এখানেও যদি আমরা নিচেরটা অংশটাই দেখি, ইয়েলো ফেজের ফ্লাক্স এইখানে হচ্ছে ফাই ওয়াই বাই 2, আর অন্যদিকে যেটা ব্লু ফেজের যে ফ্লাক্স সেটা কিভাবে পাথ কমপ্লিট করেছে, এই দিক দিয়ে গেছে, তার ফ্লাক্সের ডাইরেকশন এইটা, সরি ফ্লাক্সটা উপর দিকে গেছিল, উপরের মানে এই দিকে হচ্ছে এইদিকে, এইদিকে এবং তারপরে এইদিকে, ফ্লাক্সের ডাইরেকশনটা হচ্ছে একই দিকে, মানে মাঝের যে অংশটা, এই অংশটা, এই অংশটাতে যেটা আমাদের ফাই ওয়াই বাই 2 আর যেটা আমাদের ফাই বি বাই 2 তারা একই দিকে হচ্ছে। একইভাবে এখানেও দেখো ফাই ওয়াই বাই 2 এবং ফাই আর বাই 2 তারা একই দিকে হচ্ছে। এখন যদি আমরা ফেজার ডায়াগ্রামটা এর দেখি, ফেজার ডায়াগ্রামটা একবার দেখি যদি আমরা, তাহলে ভালো করে এটা আমরা বুঝতে পারবো। দেখো এখানে রেড ফেজের জন্য যে ফ্লাক্সটা তৈরি হয়েছে দেখানো হচ্ছে,
রেড ফেজের জন্য উপরের দিকে দেখানো হয়েছে টোটাল ফ্লাক্স ফাই আর, ইয়েলো ফেজের জন্য যে টোটাল ফ্লাক্স সেটা দেখানো হচ্ছে এইদিকে ফাই ওয়াই, আর যেটা ব্লু ফেজের জন্য টোটাল ফ্লাক্স সেটা হচ্ছে এইদিকে ফাই বি। এখন প্রত্যেকটা যে মাঝখানের অংশ, এই যে অংশগুলো, এই অংশগুলোতে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই অংশগুলোতে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটার মান কত? আমরা যদি এই পার্টিকুলার জায়গাতে ফ্লাক্সের মানটাকে বার করতে চাই, এই জায়গাতে ফ্লাক্সের টোটাল মানটা কত? এখানে ফ্লাক্সের টোটাল মান হয়ে যাবে আমাদের ফাই আর বাই টু প্লাস ফাই ওয়াই বাই টু, ফাই ওয়াই বাই টু ছিল, ফাই ওয়াই বাই টু। ঠিক আছে, এই জায়গাতে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ফাই আর বাই টু বাই ফাই ওয়াই বাই টু। সিমিলারলি আমার যে এই অংশটা, এই যে অংশটা, এখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা তৈরি হচ্ছে তার মানটা কত? এটা হচ্ছে ফাই ওয়াই বাই টু প্লাস ফাই বি বাই টু। মানে এখানে হচ্ছে ফ্লাক্সগুলো অ্যাডিটিভ হয়ে যাচ্ছে, অ্যাড হচ্ছে। রেজাল্টেন্ট ফ্লাক্স বার করতে গেলে আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, তো জিনিস একটা ভালো করে দেখো, এখানে আমাদের ফাই আর কোনটা? ফাই আর হচ্ছে উপরেরটা, এটা হলো ফাই আর। এইটা কি? এইদিকে যেটা হচ্ছে এটা হচ্ছে ফাই ওয়াই, আর এইদিকে যেটা হচ্ছে এটা কত? এটা হচ্ছে ফাই বি। তাহলে প্রত্যেকটাকে অর্ধেক তো ফার্স্টে করে নিই। তাহলে এটা যদি ফাই আর হয় তাহলে এইটুকু অংশ, এখান থেকে নিচ থেকে এইটুকু অংশ, এটা হচ্ছে ফাই আর বাই টু। একইভাবে এখান থেকে এইটুকু অংশ এটা হচ্ছে ফাই ওয়াই বাই টু, আর এখান থেকে এইটুকু অংশ এটা নিলে হয়ে যাবে ফাই বি বাই টু। আমরা অর্ধেক অর্ধেক করে নিলাম। কেন করলাম? কারণ আমাদেরকে দেখাতে হবে যে আমরা কোনো একটা পার্টিকুলার যে উইন্ডো, পার্টিকুলার যে আমাদের দুটো উইন্ডোর মাঝের যে অংশ, সেই জায়গাতে ফ্লাক্সের মানটাকে বার করতে চাইছি। এখন দেখো দুটো ফ্লাক্স তো অ্যাড হচ্ছে, ফাই আর বাই টু, ফাই আরটাও একটা ফেজার এবং ফাই ওয়াইটাও হচ্ছে আর একটা ফেজার। এদের মধ্যে যখন আমরা অ্যাড করছি, দেখো এখানে ফাই আর বাই টু আছে আর এদিকে ফাই ওয়াই বাই টু আছে, দুটো ফেক্টর সেম ম্যাগনিটিউডের। এটা হচ্ছে ধরো ফাই আর বাই টু, এবং এইদিকে যেটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে ধরো ফাই ওয়াই বাই টু, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দুটো ফেজার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে তাদের যদি আমরা রেজাল্টেন্ট বার করতে চাই, কি কত হবে? রেজাল্টেন্টের মানটা কত হবে? রেজাল্টেন্টের মানটা হবে এইরকম ভাবে একটা কমপ্লিট করতে হবে আমাদেরকে, একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করতে হবে, এবং এই যে ডায়াগোনালটা হবে এটাই তো রেজাল্টেন্ট। তো ডায়াগোনালের মানটা কত হয়? দুটো ভেক্টর যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রেজাল্টেন্টের মানটা কত হয়? রেজাল্টেন্টের মানটা কত হয়? এদের যা মান, দুটো ভেক্টর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে এবং তারা যদি নিজেরা পরস্পর সমান হয়, তাহলে তাদের রেজাল্টেন্ট যেটা হবে সেটাও প্রত্যেকটা ফেজারের মানের সঙ্গে সমানই হবে। মানে এর যা ম্যাগনিটিউড ফাই আর বাই টু এবং ফাই ওয়াই বাই টু এর যা ম্যাগনিটিউড, তার সঙ্গে সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর আমরা এখানে পেয়ে যাব। রেজাল্টেন্ট ভেক্টর যেটা হবে এটার মান হয়ে যাবে কত? ফাই আর বাই টু প্লাস হয়ে যাচ্ছে আমাদের ফাই ওয়াই বাই টু। কিন্তু এই যে মানটা বার হবে, এই মানটা কিন্তু আমাদের এই যে মান ফাই আর বাই টু এর যে ম্যাগনিটিউড এবং ফাই ওয়াই বাই টু এর যা ম্যাগনিটিউড তার সঙ্গে কিন্তু সেম। ফাই ওয়াই বাই টু এর যা ম্যাগনিটিউড তার সঙ্গে কিন্তু সেম। ঠিক আছে, সুতরাং আমাদের ফ্লাক্সের কোনো রকম অল্টারেশন হচ্ছে না, ফ্লাক্সটা আমাদের সেম থাকছে। কোথায় কোথায় সেম থাকছে? আমাদের এইখানেও যা ফ্লাক্স থাকছে সেম ফ্লাক্স আমরা এখানেও পাচ্ছি। ঠিক আছে, আমাদের এখানেও যা ফ্লাক্স হচ্ছে আমরা সেম ফ্লাক্স এখানেও পাচ্ছি, আমাদের এখানেও যা ফ্লাক্স হচ্ছে এখানেও তাই পাচ্ছি। সিমিলারলি এইদিকেও তাই, উপরে যা ফ্লাক্স হচ্ছে এখানেও যা ফ্লাক্স হচ্ছে এখানেও সেম ফ্লাক্স হচ্ছে, এখানে যা ফ্লাক্স হচ্ছে এখানেও সেম ফ্লাক্স হচ্ছে, এবং এখানেও যা ফ্লাক্স হচ্ছে এখানেও সেম ফ্লাক্স হচ্ছে। শুধু মাঝের লিঙ্কগুলোতে ডবল ফ্লাক্স হচ্ছে, তার জন্য মাঝেরটার থিকনেসটাকে ডবল রাখতে হচ্ছে। কিন্তু সাইড বা মানে উইন্ডো যে সমস্ত জায়গা আছে, উইন্ডোর আশেপাশে সাইডে যে সমস্ত জায়গায় এরকম স্পেস আছে, সেই সমস্ত জায়গাকার থিকনেসগুলো কিন্তু সব সেম হচ্ছে। উপরেও যা থিকনেস আমাকে রাখতে হবে এখানেও তাই থিকনেস রাখলেই চলবে, কারণ ফ্লাক্সের মানটা সেম। আর ফ্লাক্সের মান যদি সেম হয় তাহলে সেম ফ্লাক্স ডেন্সিটি রাখতে গেলে আমাদেরকে এরিয়া সেম রাখলেই চলবে। তাহলে যাতে এই ডিজাইনটা আরো ভালো করে করা যায়, আরো বেটার সহজে করা যায়, তার জন্য মাঝের যে লিঙ্কটা বা উইন্ডোটা যেটা হচ্ছে আমাদের ইয়েলো ফেজের জন্য, সেই ইয়েলো ফেজের ওয়াইন্ডিংস গুলোকে কিন্তু উল্টো করে লাগানো হয়। অর্থাৎ রেড ফেজ এবং ব্লু ফেজের ওয়াইন্ডিংস যেভাবে লাগানো হয়, ইয়েলো ফেজের ওয়াইন্ডিংটাকে কিন্তু উল্টো ভাবে লাগানো হয় ইন কেস অফ সেলফ টাইপ থ্রি ফেজ ট্রান্সফরমার। এখন যদি এটা উল্টো করে না লাগিয়ে সোজা করে লাগাতো, মানে রেড ফেজে এবং ইয়েলো ফেজে যদি সেম অবস্থায় লাগাতো, তখন কি অসুবিধাটা হতো?
তখন তার জন্য আমরা একবার ডায়াগ্রামটা পুনরায় দেখে নেব। যদি আমরা সেম লাগাতাম তাহলে কি অসুবিধা হতো, একই দিকে যদি হতো তাহলে অসুবিধাটা এরকম হতো। দেখো এটা হচ্ছে আমাদের রেড ফেজ, আমরা ধরো তিনটাকেই সেম দিকে রেখেছি। এটা হচ্ছে ফাই আর, আমরা ফাই ওয়াইটাকে নিচের দিকে ধরো রাখিনি, আমরা উপর দিকেই রেখেছি। আমরা ধরো এটাকে উপর দিকেই রেখেছি। আমরা বেটার হয় আর একটা ডায়াগ্রাম ড্রই করে নিই, তাহলে বেটার হবে, কারণ ওই ডায়াগ্রামটাই মজার হয়ে যাচ্ছে। এটা আমরা সেল টাইপের ছবি এঁকে নিচ্ছি এবং আমরা দেখাবো যে মিডিলটাই যদি আমরা সেম ডাইরেকশনেই রাখতাম তাহলে অসুবিধাটা কি হতো। এটা একটা সেল টাইপ ট্রান্সফর্মার। আমি ওয়াইন্ডিংস গুলোকে আর ডিটেলে দেখাচ্ছি না, ওয়াইন্ডিংস গুলো এখানে থাকবে। এখানে রেড ফেজ আর এখানে রেড ফেজ, ধরো আমি ডিটেলে গেলাম না। এখানে ধরো ইয়েলো ফেজ, এখানে ইয়েলো ফেজের কন্ডাক্টরস গুলো আছে, আর এখানে আছে ইয়েলো ফেজের কন্ডাক্টরসটা। আর যেটা হচ্ছে ব্লু ফেজ সেটা হচ্ছে নিচে আছে, আর এখানে আছে এবং এখানে আছে। ঠিক আছে, আমি ডিটেল ডায়াগ্রামে গেলাম না। এখন যেটা হচ্ছে, আমি যদি সেম দিকে রাখতাম তাহলে কি প্রবলেম হতো সেটাই বলার উদ্দেশ্য। আমরা বলতে চাইছি যে রেড ফেজের জন্য যে ফ্লাক্সটা হচ্ছে সেটা ধরো উপর দিকে হচ্ছে, এটা হলো ধরো ফাই আর। আমরা বলতে চাইছি যে ইয়েলো ফেজের যে ফ্লাক্স, আমরা যদি সেটাকেও একই দিকেই রাখতাম, উপরের দিকেই রাখতাম, আর ব্লু ফেজের যে ফ্লাক্স সেটাকেও যদি আমরা উপরের দিকেই রাখতাম, মানে তিনটে ওয়াইন্ডিংস তিনটেকেই একই ডাইরেকশনে আমরা রাখতাম, তাহলে কি অসুবিধাটা হতো। এখন এই যে ফাই আর তৈরি হতো, এই ফাই আরটা দুটো ভাগে ভাঙতো, দুটো ভাগে ভেঙে একটা ভাগ এদিক দিয়ে আসতো, এদিক দিয়ে এভাবে আসতো, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে পাথটা কমপ্লিট করতো। ফাই আর বাই টু এদিক দিয়ে হতো, আর বাকি ফাই আর বাই টু এদিক দিয়ে আসতো, এদিক দিয়ে আসতো, এইভাবে আসতো এবং এসে পাথটাকে কমপ্লিট করে দিত। ঠিক আছে, তাহলে এই দিকটায় কত ফ্লাক্স হলো, এখানটাই হলো আমাদের ফাই আর বাই টু, ফাই আর বাই টু। এখানটাতে কত ফ্লাক্স হলো, এখানটাতেও হলো ফাই আর বাই টু। আর উপরে যে অংশ সেখানে কত ফ্লাক্স হবে, এখানে হবে ফাই আর বাই টু, এটাও ফাই আর বাই টুই হবে, এটাও হবে ফাই আর বাই টু। একইভাবে এটাতেও হয়ে যাবে ফাই আর বাই টু, এবং মেন ফ্লাক্সটা ছিল ফাই আর। এই টোটাল মেন ফ্লাক্সটা এখানটাই ছিল ফাই আর। একইভাবে ইয়েলো ফেজের জন্য যেটা হবে, ইয়েলো ফেজের ফ্লাক্সটা এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে, এইভাবে রাস্তাটা কমপ্লিট করবে। অর্ধেকটা অংশ এইভাবে রাস্তা কমপ্লিট করবে, আর বাকি অর্ধেক অংশ এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে নিচ দিয়ে আসবে, এসে এই রাস্তাটা কমপ্লিট করবে। তাহলে এখানে প্রত্যেকটা যে লিঙ্ক এইদিকে কত হচ্ছে, এখানে হচ্ছে ফাই ওয়াই বাই টু হচ্ছে, ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, আর এখানেও ডাইরেকশনটা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে এইদিকে ডাইরেকশন, আর এখানে হচ্ছে এইদিকে ডাইরেকশন, লেফটের দিকে, লেফটের দিকে ডাইরেকশন। ঠিক আছে, আর ওই রেড ফেজের জন্য ডাইরেকশন গুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে এইদিকে ডাইরেকশন ছিল, এটা এইদিকে ডাইরেকশন ছিল, এটা এইদিকে ডাইরেকশন ছিল, লেফটের দিকে। আর যেটা ব্লু ফেজের জন্য হবে, ব্লু ফেজের ওয়াইন্ডিং এর জন্য যে ফ্লাক্সটা সেটা এই দিক দিয়ে আসবে, অর্ধেকটা অংশ এই দিক দিয়ে আসবে এবং এইভাবে রাস্তাটা কমপ্লিট করবে। আমরা এই দিকের ডাইরেকশনটা কোন দিকে দেবো, এটা হচ্ছে রাইট ওয়ার্ডস, ডান দিকে। এটা কত, মানটা কত, এর মান হচ্ছে আমাদের ফাই বি বাই টু, ফাই বি বাই টু। আর বাকি অর্ধেক অংশ এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসবে এবং এসে এইভাবে রাস্তাটাকে কমপ্লিট করবে। তাহলে এখানে ফ্লাক্সের মানটা কত, এটাও হচ্ছে ফাই বি বাই টু। একটা জিনিস দেখাইনি, উপরে এখানে ছিল কত, ফাই বি, ফাই ওয়াই বাই টু।
এটা 5i/2 ছিল। এরকম যদি হতো তাহলে কি রকম প্রবলেম হতো? প্রবলেম হতো যে আমাদের রেড ফেজের ফ্লাক্স আমরা দেখিয়েছি ধরো এইদিকে φr, এটা হলো φr। আমরা ধরো ইয়েলো ফেজের ফ্লাক্স দেখাচ্ছি এইদিকে, আর ব্লু ফেজের ফ্লাক্স ধরো আমরা এইদিকে দেখাচ্ছি ফাইভি। এখন যেটা হতো মাঝখানের যে অংশ যেখানটায় আমরা আগে দেখলাম, যেমন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাতে ফ্লাক্স কত হচ্ছে দেখো, 5r/2 সেটা হচ্ছে এই দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, আর 5y/2 সেটা ডান দিকে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে। আমরা তাহলে ফার্স্টে 5r/2 অংশটাকে আইডেন্টিফাই করে নিই। টোটালটা যদি 5r হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে এইটুকু অংশ যদি আমরা নিই সেটা হচ্ছে আমাদের 5r/2 কে বোঝাচ্ছে। একইভাবে এইখানে যেটা হচ্ছে এইটুকু অংশকে যদি আমরা ধরে নিই, এটা হচ্ছে আমাদের 5y/2 কে বোঝাবে, অর্ধেকটাকে নিলে 5y/2 কে বোঝাবে। আর ব্লু ফেজের ক্ষেত্রেও অর্ধেকটুকু অংশকে নিলে আমরা এটুকুকে বলতে পারি এটা হচ্ছে 5b/2, 5b/2 বলতে পারি। এখন যেটা হচ্ছে আমাদের এই অংশটাই যদি আমরা দেখি, এখানে 5r মাইনাস 5y/2 দুটোকেই বাই 2 করে হচ্ছে। তাহলে একটাকে মাইনাস যদি করতে হয় কি করতে হবে? 5y/2টাকে অপোজিট দিকে বাড়াতে হবে, দিয়ে আমাদেরকে ওই সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। যেভাবে আমরা বিয়োগ করি, একটা ফেজার থেকে আরেকটা ফেজারকে বিয়োগ করতে গেলে আমাকে বিপরীত দিকে এটাকে বাড়াতে হবে। এইটুকুটা অংশ আমাদের কত হয়ে যাচ্ছে? মাইনাস অফ 5y/2, মাইনাস অফ 5y/2, মাইনাস অফ 5y/2। এবার আমরা একটা সামান্তরিককে কমপ্লিট করব, এই দুটো বাহুকে নিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করে দেবো। তাহলে যে রেজাল্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেই রেজাল্টেন্টটা কত? এইটা, এই কালো রঙের যেটা ডিপ কালারে রাখলাম কালো করে, এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টের মান কত? এটা হচ্ছে 5r/2 মাইনাস ফেজার ফেজার/2 মাইনাস হচ্ছে 5y ফেজার/2। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেজাল্টেন্ট যেটা হচ্ছে তার মানটা কিন্তু √3 টাইমস হয়ে যায়। দুটো ভেক্টর এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা অবশ্যই 60 ডিগ্রি হবে। যদি এই অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, এইটুকু অ্যাঙ্গেল কত হবে? 60 ডিগ্রি হবে। এবং দুটো ইকুয়াল ভেক্টর যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাদের যে রেজাল্টেন্ট সেটা কত হয়? √3 টাইমস এক একটা ভেক্টর হয়। মানে এক একটা ভেক্টর বা এক একটা ফেজারের মান যদি 5/2 হয়, এই রেজাল্টেন্টটার মান হয়ে যাবে √3 ইন্টু 5/2। তার মানে আমাদের এই যে অংশগুলো হচ্ছে, এই যে অংশটা, এই অংশতে ফ্লাক্সের মানটা, মানে এই অংশে যা ফ্লাক্স 5/2, এখানে কিন্তু ফ্লাক্সের মানটা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। কত হচ্ছে? হয়ে যাচ্ছে √3/2 ইন্টু 5। একইভাবে এই অংশতেও কিন্তু রেজাল্টেন্ট যে ফ্লাক্স সেটার মানটা কিন্তু এখানেও আমাদের কি হবে? এখানে হচ্ছে 5y/2 একদিকে আর 5b/2 আরেক দিকে। তাহলে তাদের বিয়োগফল বার করতে হবে, এবং এখানেও রেজাল্টেন্ট ফ্লাক্সের মান কিন্তু √3 টাইমস অফ এই যে ফ্লাক্স, আর তার √3 টাইমস হয়ে যাবে। সিমিলারলি এখানেও এই দিকেও তাই হবে। এই যে অংশ, এখানে রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা হবে সেটা কিন্তু এইখানে যে ফ্লাক্স অথবা এইখানে যে ফ্লাক্স তার থেকে √3 টাইমস বেশি হয়ে যাবে। একইভাবে এই যে অংশটা, এখানে যে রেজাল্টেন্ট, এই যে অংশ এখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্স ফ্লো করবে সেটার যে মান, সেটা হচ্ছে এই জায়গাকার যে রেজাল্টেন্ট, এই জায়গাকার যা ফ্লাক্স অথবা এই জায়গাকার যা ফ্লাক্স তার থেকে √3 টাইমস বেশি হয়ে যাবে। তাহলে যদি এরকম এক একটা জায়গায় এক এক রকমের ফ্লাক্স ফ্লো করে, তাহলে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স ডেন্সিটিকে যদি বজায় রাখতে হয়, আমরা জানি ফ্লাক্স ডেন্সিটি সমান কি? ফ্লাক্স ডেন্সিটি সমান হচ্ছে ফ্লাক্স বাই এরিয়া। এখন ফ্লাক্সের মান যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তাহলে ফ্লাক্স ডেন্সিটিকে সেম রাখতে গেলে আমাদেরকে এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এরিয়া সিলেকশন করতে হবে। মানে সেই ধরনের কোরকে ডিজাইন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কনস্ট্রাকশন ওয়াইজ এটা খুবই কষ্টকর হয়ে যাবে। সেই কারণে কখনোই এটা করা হয় না। সবসময় আমাদের যে ইয়েলো ফেজ তাদের যে ওয়াইন্ডিংসটা সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে রাখা থাকে, ঠিক আছে, যাতে করে তার যে ফ্লাক্সটা, ইয়েলো ফেজের যে ফ্লাক্স সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকে অ্যাজ কম্পেয়ার টু দ্য রেড ফেজ অ্যান্ড ব্লু ফেজ ফ্লাক্স। ঠিক আছে, এই কারণে এটা করা হয় কনস্ট্রাকশন ওয়াইজ। ঠিক আছে, তো এইটা আমাদের বক্তব্য ছিল যে এই চ্যাপ্টারের মধ্যে এই কোর কনস্ট্রাকশনে এইটুকু অংশ আমরা দেখলাম। এবারে আমরা দেখব যে আমাদের যে আউটপুট যেটা হয় সেটার এক্সপ্রেশন। তবে এই এক্সপ্রেশন আমরা এখন বুঝতে পারবো না, যাই হোক এটা আমরা পরে ডিসকাস করবো। এই আউটপুট এক্সপ্রেশনটা আমরা পরে ডিরাইভ করবো। আমরা আরো কিছু অংশ দেখে নিই তার আগে। এই এই যে
স্লাইডটা এখানে আমরা কি কি দেখবো না, কনস্ট্রাকশন অফ কোর কি করে করা যায়। ফার্স্টে আমরা কোডটাকেই কমপ্লিট করে নিই, তারপরে আমরা অন্যান্য পার্টে আসবো। কনস্ট্রাকশন অফ কোর দেখবো, ডিজাইন অফ কোর, উইন্ডো কি করে ডিজাইন করতে হয়, ট্রান্সফরমারের যে উইন্ডো তার ডিজাইন কি করে করতে হয়, উইন্ডো ডিজাইন ইন কেস অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, উইন্ডো ডিজাইন ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সফরমার, choice of the flux density in the core, EMF per turn, আর winding design for cell type and winding design for port type transformer। এগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে বা এই পিপিটির মধ্যে আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখব যে কনস্ট্রাকশন অফ কোর কি করে কনস্ট্রাকশন করে। তো ট্রান্সফরমারের যে কোর সেটা হচ্ছে কনস্ট্রাকশন করা হয় ফ্রম আ হাইলি পারমিয়েবল মেটেরিয়াল মেড ফ্রম সিলিকন স্টিল ল্যামিনেশনস। সিলিকন কিছুটা অ্যাড করা থাকে স্টিলের মধ্যে, দিয়ে এই ধরনের একটা মেটাল তৈরি করা হয় বা একটা মেটালিক অ্যালয় তৈরি করা হয়। তো যার মধ্যে আমাদের একটু সিলিকন অ্যাড করা হয়, সেই সিলিকন অ্যাড করে এটাকে হচ্ছে কোর কনস্ট্রাকশন করা হয়। সেই যে মেটেরিয়াল তৈরি হয় সেটা দিয়ে কোর কনস্ট্রাকশনটা করা হয়। তো এই ধরনের একটা কনস্ট্রাকশন আমরা দেখবো এবার, যে কোর ইজ ল্যামিনেটেড। কোরটা ল্যামিনেটেড কেন করা থাকে, কারণ হচ্ছে টু প্রিভেন্ট দ্য সার্কুলেটিং এডি কারেন্ট উইদিন দ্য কোর, যাতে আয়রন লসটা কম হয়। আয়রন লস না হলে খুব বেশি হয়ে যেত যদি কোরটা ল্যামিনেটেড না করা থাকতো। তারপরে হচ্ছে দিস থিন ল্যামিনেশনস আর অ্যাসেম্বলড টুগেদার টু প্রোভাইড দ্য রিকোয়ার্ড ম্যাগনেটিক পাথ উইথ মিনিমাম ম্যাগনেটিক লসেস। এই যে পাতলা ল্যামিনেশন গুলোকে তৈরি করা হয়, এদেরকে পরপর অ্যাসেম্বল করে যে কনস্ট্রাকশনটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাগনেটিক পাথটাকে প্রোভাইড করে। ম্যাগনেটিক সার্কিট আমরা আগে দেখলাম, ম্যাগনেটিক সার্কিট কিরকম হয়। সেই ম্যাগনেটিক সার্কিট বানানোর জন্য দরকার কি, কোর দরকার। সেই কোরটাকে তৈরি করব কি দিয়ে, তৈরি করব আমরা স্টিল দিয়ে, এবং সেই স্টিলের মধ্যে অল্প পরিমাণে সিলিকন অ্যাড করা থাকে। আর এই যে আমাদের ল্যামিনেটেড শীট ইউজ করা হচ্ছে তার কারণ কি, কারণ হচ্ছে যাতে একটা যদি টোটাল কোরটা একটা বডি হতো, কোনো তাতে ল্যামিনেট না করা থাকতো, তার মধ্যে প্রচুর এরকম সার্কুলেটিং এডি কারেন্টের লুপ তৈরি হতো এবং তাতে আয়রন লসের মাত্রাটা অনেক বেড়ে যেত। সেই আয়রন লসকে কম করার জন্য পাতলা থিন ল্যামিনেশন দিয়ে তৈরি করা হয়, এবং সেই পাতলা থিন ল্যামিনেশন গুলোকে অ্যাসেম্বল করা হয়, যেটা ম্যাগনেটিক সার্কিটের পাথটাকে কমপ্লিট করে। এবার হচ্ছে এই থিকনেসটা কিরকম থাকে, প্রত্যেকটা যে ল্যামিনেশন তাদের থিকনেস কিরকম থাকে। তো থিকনেসের ল্যামিনেশনের থিকনেস গুলো থাকে একটু ভ্যারি করে। এটা হচ্ছে 0.25 মিলিমিটার থেকে শুরু করে 0.5 মিলিমিটার এরকম রেঞ্জের মধ্যে থাকে। তো এই যে কোর গুলো তৈরি করা হয়, কোর তৈরির জন্য মূলত দু ধরনের জিনিস ইউজ করা যেতে পারে, দু ধরনের মেটেরিয়াল ইউজ করা যেতে পারে। একটা ধরনের মেটেরিয়ালের নাম হচ্ছে হট রোল্ড স্টিল, একটা মেটেরিয়ালের নাম হচ্ছে HRS বা হট রোল্ড স্টিল। ঠিক আছে, এটা এক ধরনের মেটেরিয়াল হয়। এবার এই যে হট রোল স্টিল হয় আরেকটা যে মেটেরিয়াল ইউজ করা হয় সেটা হচ্ছে সিআরজিও স্টিল। ঠিক আছে, হট রোল স্টিল আর সিআরজিও স্টিল মানে হচ্ছে কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল। এই দু ধরনের মেটেরিয়াল দিয়ে কোর তৈরি করা যেতে পারে। এবার এই ধরনের কোর মেটেরিয়াল যেগুলোকে আমরা কোথায় কোনটা ইউজ করব, এখন সিআরজিও স্টিল হচ্ছে বেশি অ্যাডভান্সড মেটেরিয়াল এবং বেশি কস্টলি। তো এটাকে ইউজ করা সবসময় প্রেফারেবল, কারণ এটা হচ্ছে আরো বেশি বেটার ফিচার্স দেয়। মানে এতে যা কোর লস হবে তার থেকে সিআরজিও ইউজ করলে কোর লসের পরিমাণটা অনেক কমে যাবে। এখন এর মধ্যে যে বিভিন্ন প্যারামিটার, এগুলো একটু আইডিয়া থাকা উচিত, যে এই যে আমরা ইউজ করছি কোর মেটেরিয়াল হিসাবে HRS বা হট রোল্ড স্টিল বা সিআরজিও স্টিল, এরা তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক সার্কিটটাকে কমপ্লিট করছে। এবার এই ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট করছে মানে এই মেটেরিয়াল দিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে কোরটা তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করছে। এখন ম্যাগনেটিক ফ্লাক্স যদি ফ্লো করে তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি তৈরি হচ্ছে। আমরা জানি ফ্লাক্স যদি ফ্লো করে ফাই, এর তো একটা এরিয়া আছে, কোরের তো একটা এরিয়া আছে। সেই এরিয়া দিয়ে যদি আমরা ফ্লাক্সকে ভাগ করে দিই তাহলে আমরা ফ্লাক্স ডেনসিটির মানটা পেয়ে যাব। সেই ফ্লাক্স ডেনসিটিকে এক্সপ্রেস করা হয় বিএম, এইভাবে এক্সপ্রেস করা হয়। তো HRS যেটা হট রোল্ড স্টিল, তার ক্ষেত্রে বিএম এর ভ্যালু কত থাকে, এর ভ্যালু থাকে 1.1 থেকে 1.45, 1.1 থেকে 1.45। বিএম এর একক কি, ফ্লাক্স ডেনসিটির একক কি, টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে,
1.1 থেকে 1.45 এরকম রেঞ্জে থাকে। অন্যদিকে সিআরজিও যদি আমরা ইউজ করি তার ক্ষেত্রে বিএম যেটা ফ্লাক্স ডেন্সিটি তার মানটা এরকম থাকে, তার ক্ষেত্রে মানটা হচ্ছে 1.6 থেকে 1.75, ঠিক আছে, 1.6 থেকে 1.75 টেসলা এরকম রেঞ্জে এর ক্ষেত্রে ফ্লাক্স ডেন্সিটির মানটা থাকে। আর যেটা ল্যামিনেশন ইউজ করা হয়, ল্যামিনেশনের থিকনেস ইন জেনারেল এটা 0.35 mm থেকে শুরু করে 0.35 থেকে শুরু করে হচ্ছে 0.5, ঠিক আছে, এইরকম রেঞ্জের মধ্যে থাকে, এত এমএম এর মধ্যে থাকে। আর হচ্ছে এর ক্ষেত্রে এটা হচ্ছে 0.35 অথবা 0.33 mm এরকম রেঞ্জে এর থিকনেসটা থাকে। এটা হচ্ছে ল্যামিনেশন যেগুলো থাকে তাদের থিকনেস কিরকম। তো এটা জেনারেলি বলা হয়েছে 0.25 থেকে 0.5 এরকম একটা রেঞ্জ বলা হয়েছে, বাট প্রেসাইসলি বললে ওই রকম ভাবে প্রত্যেকটা মেটেরিয়ালের থিকনেসের রেঞ্জটা ওই রকম আছে। এখন এই যে কনস্ট্রাকশন সেটা আমরা দেখে নিই, কোরের যে ল্যামিনেশন সেগুলো দেখতে কিরকম হয়। তো in a shell type transformer the laminations are cut in the form of long strips of E and I, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একটা ই আকৃতির একটা ল্যামিনেশন, এই যে অংশটা এটা একটা পাতলা শীট, মনে করো এটা একটা পাতলা লোহার শীট, ওই সিআরজিও অথবা এইচআরএস এর তৈরি একটা শীট। এই শীটের থিকনেস কিরকম হয় না 0.35 এরকম মিলিমিটার রেঞ্জের থিকনেস হয়। এটা একটা থিন এরকম একটা শীট ই আকৃতির, আর একটা হচ্ছে আই আকৃতির, ঠিক আছে, এরকম হতে পারে অথবা এরকমও হতে পারে। একটা ধরো বড় ই টাইপের ই এবং ই দেখতে পাচ্ছ, এটা একটা ই আর এটাও আর একটা ই উল্টানো আছে, কিন্তু এটাও তো ই, তাহলে এটাকে বলা হয় ই ই ল্যামিনেশন অথবা ই আই ল্যামিনেশন। এইটা এগুলোকে মূলত শেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে একটা ছবিতে ভালো করে দেখিয়েছে যে এই যে ল্যামিনেটেড স্টিল কোর কি করে তৈরি হচ্ছে। মানে এই একটা ইআই ল্যামিনেশন হলো, এটাকে ধরো এরকম ইআই ল্যামিনেশনটা দেখতে পাচ্ছ ছবিতে, ইআই এই উপরেরটা হলো ই আর নিচেরটা হলো আই, এর পিছনে আর একটা ই, তার তলায় হলো আই, তার পিছনে এরকম ই আই পরপর যদি এরকম যোগ করতে থাকো তাহলে একটা সময় কি হবে, একটা সময় গিয়ে আমাদের এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এরকম যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে এরকম টাইপের একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এরকম টাইপের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তবে এখানে একটা জিনিস ফলো করা হয়, সেটা হচ্ছে যে কিছু কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে আমাদের ম্যাগনেটিক সার্কিটে কোর লসটাকে মিনিমাইজ করবার জন্য, যে এই যে আমাদের ই আই ল্যামিনেশন সবগুলো যদি ই আর সবগুলো আই যদি পরপর আমরা রেখে দিই তাহলে কি অসুবিধা হবে। তাহলে দেখো এই ই আর আই একটা জায়গায় তো জয়েন্ট হবে, ফাঁকা তো আর থাকবে না, এখানে ফাঁকা দেখিয়েছে কিন্তু এই ফাঁকটা তো আর থাকবে না, এই দুটোকে জয়েন্ট করতে হবে। তাহলে সবগুলো ই যদি পরপর থাকে আর সবগুলো আই যদি পরপর থাকে তাহলে কি হবে, যে জায়গাটায় জয়েন্ট হচ্ছে জয়েন্টের জায়গাতে একটা একটা হচ্ছে ফাঁক থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে, জয়েন্টের যে জায়গাটা যেখানে ই এবং আই পরস্পর যুক্ত হচ্ছে জয়েন্ট হচ্ছে সেই জায়গাতে কিন্তু একটা ফাঁক থেকে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। তার জন্য হচ্ছে ইন্টারলিভড টাইপ কোর কনস্ট্রাকশন ইউজ করা হয়, মানে একটা ই আই তারপরে হচ্ছে আইটা নিচে, এখানে আইটা নিচে ইটা উপরে, তারপরেরটা লেয়ারে ই নিচে আই উপরে, তারপরের লেয়ারে আবার ই উপরে আই নিচে, তারপরের লেয়ারে আবার আই উপরে ই নিচে, এরকম করে যদি কনস্ট্রাকশনটা করা যায় তাহলে হচ্ছে কি একটা জায়গায় ফাঁকটা কনস্ট্যান্ট থাকবে না। মানে যে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে যে জায়গাটায় কনস্ট্যান্ট যদি একটা ফাঁক থেকে যায়, এই জায়গাটায় যেখানে জয়েন্টিংটা হবে সেই জায়গায় যদি কন্টিনিউ একটা ফাঁক থেকে যেত তাহলে সেই জায়গাতে কি হতো, ম্যাগনেটিক সার্কিট একটা ইররেগুলারিটি তৈরি হতো। কারণ এই যে আমার কোর মেটেরিয়াল এগুলো তো আমাদের সিআরজিও দিয়ে তৈরি অথবা এইচআরএস দিয়ে তৈরি, এদের তো হাই পারমিয়েবিলিটি, এরা ম্যাগনেটিক সার্কিটটাই ইজিলি ম্যাগনেটিক ফ্লাক্সটাকে ফ্লো করতে সাহায্য করে। কিন্তু যেখানেই এখানে জয়েন্টিংটা করব সেখানে যদি কন্টিনিউ একটা এয়ার গ্যাপ থেকে যায় তাহলে সেই জায়গাতে কি হবে, এয়ার গ্যাপের তো পারমিয়েবিলিটি অনেক লো, তার মানে ওটা রিলাক্টেন্সটা অনেক বেশি দেবে, তার মানে ওই জায়গাতে ফ্লাক্সটা ফ্লো করতে খুব প্রবলেম হবে। কন্টিনিউ একটা এরকম যদি হতে থাকে সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজিয়াস। সেই কারণে
এই যে কোরগুলো, সেই কোরগুলোকে কোরের যে ল্যামিনেশন সেগুলোকে ইন্টারলিভড কনস্ট্রাকশনে অ্যারেঞ্জ করা হয়। মানে একবার ইআই থাকলো, তারপরের বারে আইই থাকবে, একবার ইআই তারপরে আইই থাকবে। তাহলে কি হলো, তাহলে একটা কন্টিনিউয়াস ফাঁকটা কোনো জায়গায় থাকলো না, একটা লেয়ারে ফাঁক থাকলো, তারপরের লেয়ারে ফাঁকটা আবার ভরাট হয়ে গেল, আবার একটা লেয়ারে ফাঁক থাকলে সেখানে আবার পরের লেয়ারটা আয়রন মেটেরিয়াল দিয়ে ভরাট হয়ে গেল, মানে কন্টিনিউ এয়ার গ্যাপ ব্যাপারটা কিন্তু এখানে থাকলো না। তাহলে এই ধরনের কনস্ট্রাকশন হলে এটা বেটার হবে। তো সেটাই এখানে বলা হয়েছে। দেখো, ইন অর্ডার টু অ্যাভয়েড হাই রিলাক্টেন্স অ্যাট দ্য জয়েন্টস হোয়ার ল্যামিনেশনস আর বাটেড এগেনস্ট ইচ আদার, মানে যেখানে যেখানে ওই ল্যামিনেশন গুলোকে একটার সঙ্গে অন্যটাকে জয়েন্ট করা হয় বাট জয়েন্টের মাধ্যমে, দ্য অল্টারনেট লেয়ার্স আর প্লেসড ডিফারেন্টলি টু এলিমিনেট দ্য কন্টিনিউয়াস জয়েন্টস। না হলে একটা জায়গাতে কন্টিনিউয়াস একটা জয়েন্টস থেকে যেত, যে জায়গায় আমরা কন্টিনিউ যদি একই লেয়ার ইউজ করে যেতাম তাহলে একটা জায়গাতে কন্টিনিউ জয়েন্ট থেকেই যেত, আর সেখানেই এয়ার গ্যাপ হয়ে গিয়ে একটা প্রবলেম হতে পারতো যে সেখানে রিলাক্টেন্সটা অনেক বেশি হয়ে যেত এবং ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট হতে অনেক বেশি রিলাক্টেন্স পেত। সেটা যাতে না হয় তার জন্যই একটা লেয়ার অল্টারনেটলি সাজানো থাকে, মানে এই লেয়ারসগুলোকে অল্টারনেটলি অ্যারেঞ্জ করা থাকে। তো শেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ল্যামিনেশন যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ইআই টাইপের, যেরকম দেখছো ইআই, এখানে এই ছবিটাও ইআই টাইপ দিয়ে করে দেখিয়েছে। আর একটা হতে পারে ইই, এটা একটা ই আর একটা ছোট ই, এই দুটো লেয়ারকে অ্যারেঞ্জ করেও করা যেতে পারে। আর হচ্ছে ইন এ কোর টাইপ কনস্ট্রাকশন দ্য ল্যামিনেশনস আর কাট ইন দ্য ফর্ম অফ এল শেপ অর ইউআই শেপ। কোর টাইপ কনস্ট্রাকশনে এরকম একটা এল আর একটা এল, এদেরকে পরপর সাজালে একটা কনস্ট্রাকশন তৈরি হয়ে যাবে, এই রকম টাইপের কনস্ট্রাকশন করা হয়ে থাকে। অথবা ইউআই, এরকম ইউ আকৃতির এবং তার উপরে আই, একটা ইউআই হলো তার উপরে আবার একটা ইউআই হয়ে গেল, এটাকে ইউআইও বলে, এটাকে সিআইও বলা হয়ে থাকে অনেক সময়, সি এর মতো দেখতে, তো সে কারণে এটাকে সিআইও বলা যেতে পারে। ইউআই অথবা সিআই, দু ধরনের ল্যামিনেশনস ইউজ করা হয় ইন কেস অফ কোর টাইপ ট্রান্সফর্মার।